অ্যালবার্ট আইনস্টাইন নামটা শুনলেই মাথায় কি আসে? প্রতিভা, তাই না? আপেক্ষিকতা, আর ওই যে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc²। কিন্তু জানেন, এই মানুষটার পেছনের গল্পটা কিন্তু এর থেকেও অনেক বেশি অবাক করার মতো। মানে কিভাবে একজন পেটেন্ট অফিসের সাধারণ কেরানি আমাদের মহাবিশ্ব নিয়ে পুরো ধারণাই একদম পাল্টে দিলেন। আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুটা কিন্তু ছিল খুবই সাধারণ। আইনস্টাইনের ছোটবেলা দেখলে কেউ বলতেই পারত না যে তিনি একদিন এত বড় কিছু করবেন। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু আইনস্টাইনের ভেতরের মানুষটাকে চিনিয়ে দেয়। ছোটবেলা থেকেই তিনি আর 10 জনের মতো ছিলেন না, একদমই না। ভাবুন তো, যে বয়সে বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, তিনি তখন ভাবছেন, আরে এই কম্পাসের কাঁটাটা কেন সবসময় উত্তর দিকেই ঘুরে থাকে? এই যে জানার আগ্রহ আর নিয়মের প্রতি একটা অনীহা, এটাই তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, গ্র্যাজুয়েশনের পর প্রায় 2 বছর তিনি কোনো টিচিং জবই খুঁজে পাননি। শেষমেশ এক বন্ধুর বাবার সাহায্যে এই পেটেন্ট অফিসের কেরানির চাকরিটা জুটেছিল। একবার ভাবুন, যে মাথাটা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো সমাধান করবে, সেই মাথাটাই তখন অন্যের আবিষ্কারের ফাইলপত্র ঘাটছে। কিন্তু কে জানত, ওই সাধারণ পেটেন্ট অফিসেই ঘটতে চলেছে এক অবিশ্বাস্য কাণ্ড। সালটা ছিল 1905, আইনস্টাইনের জীবনের সেই মিরাকল ইয়ার বা আশ্চর্য বছর, যা বিজ্ঞানের ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দেয়। হ্যাঁ, যা শুনছেন একদম তাই। তখনও তিনি পেটেন্ট অফিসের কেরানি, বয়স মাত্র ২৬। দিনের বেলা অন্যের ফাইল দেখছেন, আর রাতের বেলা নিজের মতো করে পুরো মডার্ন ফিজিক্সের ভিত্তিটাই গড়ে দিচ্ছেন। 1 বছরে 4 পেপার। এগুলোকেই বলা হয় অ্যানাস মিরাবিলিস পেপার্স, মানে সেই আশ্চর্য বছরের গবেষণাপত্র। আর এর প্রত্যেকটা পেপার ছিল এক একটা বিপ্লব। একটা পেপার দিয়ে তিনি কোয়ান্টাম ফিজিক্সের দরজা খুলে দিলেন, আলোর কণা বা ফোটনের ধারণা দিয়ে। আরেকটা দিয়ে প্রমাণ করে দিলেন যে অ্যাটম বা পরমাণু আসলেই আছে। আর বাকি দুটো তো আরও সাংঘাতিক। স্থান, কাল, ভর আর শক্তি, এদের সব সম্পর্কই নতুন করে লিখে দিলেন। ভাবা যায়, 1 বছরে একজন মানুষ। আর হ্যাঁ, ওই 4টা পেপারের মধ্যেই কিন্তু লুকিয়েছিল সেই জগৎ বিখ্যাত সমীকরণ E=mc²। এর মানে কি? মানে হলো ভর আর শক্তি আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সামান্য একটু ভরকে চাইলেই বিশাল শক্তিতে বদলে ফেলা যায়। এটা শুধু একটা সূত্র ছিল না, এটা ছিল পারমাণবিক যুগের চাবিকাঠি আর মহাবিশ্বকে দেখার এক নতুন চশমা। কিন্তু 1905 সালের এই অসামান্য সাফল্যের পরও আইনস্টাইন কিন্তু থেমে যাওয়ার পাত্র ছিলেন না। তার মাথায় ঘুরছিল আরও বড় এক পরিকল্পনা, স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ তত্ত্বকে চ্যালেঞ্জ করা। দেখুন, তার আগের স্পেশাল রিলেটিভিটি কাজ করত শুধু স্থির বা একই গতিতে চলা বস্তুর জন্য। কিন্তু মহাবিশ্ব তো সবকিছু অ্যাক্সেলারেট করছে, মানে গতি বাড়ছে বা কমছে। তাই পরের 10টা বছর তিনি আরও কঠিন পরিশ্রম করলেন আর নিয়ে এলেন জেনারেল রিলেটিভিটি। এই তত্ত্বটা যা বলল, তা এক কথায় অবিশ্বাস্য। মহাকর্ষ নাকি কোনো শক্তিই না, বরং বিশাল ভরের কোনো বস্তু যখন স্পেস টাইম বা স্থানকালের চাদরটাকে বাঁকিয়ে দেয়, সেই বক্রতারই ফল হচ্ছে মহাকর্ষ। আর এই তথ্য থেকেই তিনি একটা দারুণ ভবিষ্যদ্বাণী করলেন। বললেন যে সূর্যের মতো বিশাল কোনো বস্তুর পাশ দিয়ে যখন আলো যাবে, তখন সেই আলো নাকি মহাকর্ষের কারণে বেঁকে যাবে। কি সাংঘাতিক কথা, তাই না? এখন শুধু অপেক্ষা ছিল এটা সত্যি হয় কিনা তা দেখার। এবং প্রমাণটা মিলেও গেল। 1919 সালে স্যার আর্থার এডিংটন একটা সূর্যগ্রহণের সময় ছবি তুলে দেখিয়ে দিলেন, আইনস্টাইনের কথাই অক্ষরে অক্ষরে সত্যি। ব্যাস, সারা বিশ্বে হইচই পড়ে গেল। লন্ডনের দ্য টাইমস পত্রিকার শিরোনামটা দেখুন, বিজ্ঞানে বিপ্লব, নিউটনের ধারণার পতন। ভাবুন একবার, এক রাতেই সুইজারল্যান্ডের সেই পেটেন্ট অফিসের কেরানি হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষ। এই যে বিশ্বজোড়া খ্যাতি, এটা কিন্তু আইনস্টাইনকে শুধু ল্যাবরেটরির মধ্যেই আটকে রাখেনি। তিনি হয়ে উঠেছিলেন বিজ্ঞানের চেয়েও বড় কিছু, একজন বিশ্ব নাগরিক, মানবতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার পরের জীবনটাও ছিল নানান ঘটনায় ভরা। একদিকে নোবেল পুরস্কার জিতলেন, অন্যদিকে হিটলারের জার্মানি থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিলেন। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আসলে
আইনস্টাইন শুধু তত্ত্বের জগতেই ডুবে থাকেননি, তিনি তার এই নাম, তার খ্যাতিকে কাজে লাগিয়েছিলেন শান্তির জন্য, মানুষের জন্য। একটা অদ্ভুত ব্যাপার হলো, তারই লেখা একটা চিঠি আমেরিকাকে পারমাণবিক বোমা বানানোর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু তিনি নিজেই বোমার ব্যবহারে এতটাই কষ্ট পেয়েছিলেন যে জীবনের শেষ দিন পর্যন্ত পারমাণবিক নিরাস্ত্রীকরণের জন্য লড়াই করে গেছেন। তাহলে শেষ পর্যন্ত আইনস্টাইন আমাদের জন্য কি রেখে গেলেন? তার আসল উত্তরাধিকারটা কি? শুধু তার কাজের পরিমাণটা একবার ভাবুন। সারা জীবনে ৩০০রও বেশি সায়েন্টিফিক পেপার লিখেছেন। এটা তাকে ইতিহাসের অন্যতম সেরা এবং প্রভাবশালী চিন্তাবিদদের একজন করে তুলেছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। হয়তো আমরা প্রতিদিন তার থিওরিগুলো নিয়ে ভাবি না, তাই না? কিন্তু তার কাজ আমাদের আজকের জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে। এই যে আমরা গাড়িতে বা ফোনে জিপিএস ব্যবহার করি, এটা কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ছাড়া সম্ভবই হতো না। সত্যি বলতে তার কাজ ছাড়া আজকের দুনিয়াটা কল্পনাই করা যায় না। তার এই একটা কথাই হয়তো তার পুরো জীবন দর্শনকে বুঝিয়ে দেয়। মনে আছে সেই ছোটবেলার কম্পাসের গল্প, সেই যে কৌতূহল, সেই জানার আগ্রহ, ওটাই তিনি সারা জীবন ধরে রেখেছিলেন। হয়তো তার সবচেয়ে বড় অবদান কোনো সমীকরণ নয়, বরং এই অফুরন্ত কৌতূহলটাকেই উস্কে দেওয়া। আইনস্টাইন আমাদের এটাই শিখিয়ে গেছেন যে এই মহাবিশ্বটা বিস্ময়ে ভরা। প্রশ্ন হল, আমাদের চারপাশে থাকা এই পৃথিবীকে নিয়ে আমরা কি যথেষ্ট প্রশ্ন করি? সেই কৌতূহলটা কি আমাদের মধ্যে এখনও বেঁচে আছে? কে বলতে পারে, পরবর্তী বড় আবিষ্কারটা হয়তো আমাদেরই কোনো সাধারণ প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে?